ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি ঘিরেই আসলে সাধারণ মানুষের মাঝে কিংবা রাজনৈতিক দলগুলো সবার মাঝে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে সেটি নিয়ে আমাদের আজকের আয়োজন উৎসবের ভোট। উৎসবের ভোটে আজকে আমাদের সঙ্গে সম্মানিত অতিথিবৃন্দ যুক্ত আছেন। আমাদের সঙ্গে বরিশাল, সিলেট এবং রংপুর বিভাগ থেকে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আমরা শুরুতেই যেতে চাই সিলেটে। সেখানে আছেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী। ইকবাল সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি উৎসবের ভোটে। আপনার কাছে একটু জানতে চাই, সিলেট বিভাগ প্রবাসী যে ভোটাররা আছেন সেই ভোটের ক্ষেত্রে রাজনীতির কারণে কিংবা চা শ্রমিকদের যে আন্দোলন সেটির জন্য বরাবরই আলাদা গুরুত্ব পেয়ে থাকে। এবারে সিলেটের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? যারা তরুণ ভোটার আছেন, যারা শিক্ষিত ভোটার আছেন কিংবা যারা প্রবাসী পরিবারের তরুণরা আছেন, তাদের এই নির্বাচন ঘিরে যেই আবহ, তাদের মধ্যে যে আগ্রহ উদ্দীপনা, সেটিকে কেমনভাবে দেখছেন? সিলেট বিভাগেই এই নির্বাচন পূর্ববর্তী যে সময়, সর্বশেষ সময়টির মধ্যে আমরা আছি। আর কয়েক ঘন্টা পর অর্থাৎ আগামীকাল এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা পেরিয়ে বর্তমানে একটা সময় মোটামুটি সবাই নিশ্চিত যে নির্বাচনটি হতে যাচ্ছে। এবং এখানে আমরা যেটি জানি, যথেষ্ট পরিমাণে আপনি যেটি উল্লেখ করেছেন, আমাদের প্রচুর প্রবাসী মানুষ কিন্তু এসেছেন। কেউ কোনো দলের সমর্থক হয়ে, কেউ প্রার্থী হয়ে, কেউ আবার নিজেদের আত্মীয় স্বজন, সব কিছু মিলিয়ে একটা ভিন্ন ধরনের আবহাওয়াই বলতে হবে। প্রবাসীরা প্রচুর সংখ্যায় এসেছেন। পুরো বিভাগের 4টি জেলায় এক ধরনের উৎসবের আবেজ আমরা লক্ষ্য করছি এবং আশা করা যায় 12 তারিখের যে নির্বাচন সেটি একটা উৎসব মুখর অনুষ্ঠানেই পরিবর্তিত রূপ নেবে। অন্যদিকে আপনি যেটি উল্লেখ করেছেন চা শ্রমিকদের একটা ব্যাপার, আমরা পুরা সিলেট বিভাগের বিশেষ করে 3টি জেলা, সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এই 3 জেলায় প্রায় 4 লাখের কাছাকাছি, 3.5 লাখের চেয়ে কিছু বেশি চা শ্রমিক ভোটার রয়েছেন। এবং এরা সবসময়ই অবহেলিত, নানান ধরনের বিষয়ে তারা পিছিয়ে আছেন, লেখাপড়া সহ সামাজিক এবং আয় রোজগারের দিক দিয়ে তারা যুগের পর যুগ বঞ্চিত অবস্থা আছেন। প্রতিটি রাজনৈতিক দল প্রত্যেক নির্বাচনের আগে তাদেরকে নানান ধরনের প্রলোভন দেয়, আশ্বাস দেয়, কিন্তু দুঃখজনক হলে সত্যি পরবর্তীতে সেই দলগুলোর তেমন একটা মনোযোগ লক্ষ্য করা যায় না। এটি বেশ কয়েক বছর যাবতই হয়ে আসছে। এবারও চা শ্রমিকরা মোটামুটি আশায় বুক বাঁধছেন, অনেকেই আবার আশাবাদী হতে পারছেন না, এমনটি আমাদের সাথে কথাবার্তায় বলেছেন। আমরা জানি মৌলভীবাজারের সর্বোচ্চ সংখ্যক চা বাগান, সেই হিসাবে সেখানে প্রায় 2 লাখের মতো ভোটার আছেন চা বাগানের মধ্যে। অন্যদিকে সিলেটেও প্রায় লক্ষাধিক ভোটার, হবিগঞ্জেও প্রায় 70 থেকে 80 হাজার ভোটার আছেন, এমনটি একটি পরিসংখ্যান আমরা পেয়েছি। কিন্তু তাদের জায়গায় যেটি বলা হচ্ছে, তাদের কনস্টিটিউয়েন্সিগুলিতে প্রার্থীরা সেই আগের মতোই তাদের মজুরি বাড়ানো এবং চাকরির ক্ষেত্রে আরও নির্দিষ্ট কিছু বিষয় আশায় নিয়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তারা খুব একটা আশাবাদী হতে পারছেন না। কিন্তু এরপরেও রাজনৈতিক দলগুলোর উপর তো তাদেরকে ভরসা রাখতেই হয়। সেই সময়টুকু পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং তারাও হয়তো ভোট দেবেন সেই সমস্ত চিন্তাভাবনাটুকু মাথায় রেখে। জাতীয় যে বিষয় আশয় আছে তার পাশাপাশি তাদের যে শ্রমিক জনগোষ্ঠী দীর্ঘদিন যাবত অবহেলিত, তাদের নিজেদের স্বার্থের ব্যাপারটি অবশ্যই তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখছেন। আজকেও আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা সেই আশায় দিন গুনছেন, একটা পরিবর্তন হয়তো তারা দেখতে পাবেন, এমনটি আশাবাদ দেখা যাচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও নির্বাচনটি নিয়ে যেহেতু একটা দীর্ঘ ভিন্ন ধরনের পরিস্থিতির পর এখন একটা নির্বাচন হতে যাচ্ছে, এটিকে ঘিরে নানান ধরনের প্রতিশ্রুতির আবহাওয়া যেমন আছে, তেমনি আশাবাদেরও জায়গা আছে। এখন নির্বাচনটা ভালো ভালো হয়ে গেলেই হয়। আমরা জানি সিলেট বিভাগ হয়তো খুব বড় বিভাগ নয়, মাত্র 4টি জেলা। আপনি বলছিলেন প্রতিশ্রুতিগুলোর কথা, আসলে রাজনৈতিক দলগুলো বেশ কিছু বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটা আমরা দেখতে পেয়েছি সিলেট ঘিরে।
চা শ্রমিকদের মজুরি কিংবা বাসস্থান কিংবা সিলেটের যে অবকাঠামো সব কিছু বিষয়ে তারা নানা প্রতিশ্রুতি দিয়েছে। এবার প্রবাসীদের বিনিয়োগের বিষয়েও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা বেশ কিছু ইশতেহার কিংবা প্রতিশ্রুতি দেখতে পেয়েছি। আপনার কি মনে হয় এই প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়নযোগ্য, কথার সাথে কি কাজের মিল থাকবে কিনা? কারণ অতীতে আমরা বেশ কিছু সময় এমনটা দেখতে পেয়েছি যে প্রতিশ্রুতিগুলো দেওয়ার পরে যখন রাজনৈতিক দলগুলো নির্বাচিত হয়েছেন সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের হার আসলে তেমনটা প্রতিফলিত হয়নি। এবারে আপনি আসলে সেই প্রত্যাশা রাখছেন কিনা যে এবার বাস্তবায়িত হবে, নির্বাচিত যে সরকার আসতে যাচ্ছেন, কি মনে করছেন? এটি আপনি ঠিকই বলেছেন, আগের মতো হয়তো হবে না, কিন্তু সত্যি কথা বলতে গেলে যে কোনো কারণেই যেটি বলা হয় আমাদের রাজনৈতিক নেতাদের অনেকের উপরই সাধারণ মানুষের আস্থার জায়গাটা খুব একটা ভালো না। সেই প্রেক্ষিতে যেটি বলা যায় আশাহত হবেন সাধারণ মানুষ এমনটি হয়তো না, কিন্তু খুব একটা আশাবাদী হওয়ার সুযোগও কম। আপনি জানেন অতি সম্প্রতি যেটি হয়েছে, আমি 1 মিনিটে বলি, সিলেট থেকে ম্যানচেস্টারের যে ফ্লাইট আছে সেটি বন্ধ হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতৃবৃন্দ আগেও বিভিন্ন সময় নানান ধরনের আশ্বাস দিয়েছেন, কিন্তু বাংলাদেশ বিমানের ফ্লাইট যদি বন্ধ হয়ে যায় সিলেটের লোকজন কিন্তু খুব কষ্ট করবে, কারণ তাদেরকে ঢাকা হয়ে আসতে হবে বা সিলেট থেকে, এই যে ভোগান্তির জায়গা, এটি উপস্থিত একটা উদাহরণ। যাই হোক, এরপরেও আমরাও সাধারণ মানুষের মতো প্রবাসীদের মতো আশাবাদী হতে চাই। রাজনৈতিক দলগুলো অবশ্যই তার কথা রাখবেন অথবা রাখার চেষ্টা করবেন, যেটি না করে অতীতের মতোই মানুষের আশাভঙ্গের কারণ হবে। এছাড়া তো কিছু এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা আশাবাদী হতে চাই, মানুষজন সেইভাবে চিন্তা ভাবনা করে। আপনি যেটি বলেছেন, প্রচুর সংখ্যক প্রবাসী নেতৃবৃন্দ এখন সিলেটে আছেন, ঢাকায় আছেন বা নিজ নিজ জেলায়, আমাদের 4টি জেলায় আছেন। এই গত পরশু দিনও একটি প্রেস কনফারেন্স হয়েছে, সেখানেও সেই পুরনো দাবিগুলো উঠে এসেছে বারবার। এই যোগাযোগ ব্যবস্থার, বিশেষ করে স্থানীয় পর্যায়ে যে সমস্ত সমস্যা, সে বিমানের নিজস্ব সমস্যা, প্রবাসীদের ভোটাধিকারের একটা বিষয় দীর্ঘদিনে কোনো রাজনৈতিক সরকার কিন্তু এটি করেনি। এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এটি বাস্তবায়িত হয়েছে বলেই প্রবাসীরা মনে করছেন। তারা চান এটি ধরে রাখা এবং এটিকে যে আরও অন্যান্য কাজে যদি সরকারকে সম্পৃক্ত করা যায়, তারা সেই আশাবাদী হয়ে আছেন। ইকবাল সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। এবার একটু রংপুর স্টুডিওতে যেতে চাই, সেখানে আছেন ডক্টর তুহিন ওয়াদুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলামিস্ট অধ্যাপক। আপনার কাছে এবারের ভোট ব্যাংক নিয়ে কথা বলতে চাই। এবারের ভোট ব্যাংকে আসলে কতটা প্রতিফলন পড়বে? এবারে আমরা দেখতে পেয়েছি যে এবার তরুণ ভোটারদের অগ্রাধিকার রয়েছে, সেই সাথে নারীরা, অর্ধেকের বেশি নারী ভোটাররা রয়েছে। তো সেই ক্ষেত্রে এবারে ভোট ব্যাংকে কি কি প্রতিফলন দেখতে পাবেন আপনি? ভোট ব্যাংকে এই যে নির্বাচন নিয়ে নানা প্রতিশ্রুতি আসছে, ইশতেহার আসছে রাজনৈতিক দলগুলোর, সেখানে সেই সব ইশতেহার কিংবা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কথা তো আসলে নির্বাচিত সরকার আসলে বাস্তবায়নের কথা, সেই প্রশ্ন আসবে, কিন্তু তার আগে আসলে যেই ভোটাররা আছেন তারা এই বিষয়গুলো নিয়ে, ইশতেহারগুলো নিয়ে কতটা বাস্তবসম্পন্ন মনে করছে, ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়বে? যদি আপনি ইশতেহারের কথা বলেন, মানে ইশতেহার দেখে যে এখানকার মানুষ ভোট দিতে যায় বা ভোট দিতে যাবে, ব্যাপারটা ঠিক সেরকম নয়। তবে রাজনৈতিক দলগুলো যখন নানান প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতিগুলো মানুষের মনের মধ্যে, মানুষের কাছে যখন পৌঁছায়, তখন মানুষের মনের মধ্যে দাগ কাটে। যেমন যে কথা বলছিলাম এর আগে, যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা হচ্ছে এখানকার জন্য সবচেয়ে জনগুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জনগুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘদিনে ঝুলে আছে, বাস্তবায়িত হয়নি। ফলে সব দলই যখন বলে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে, তখন তিস্তা তীরবর্তী 5 জেলার মানুষ কিন্তু তখন আশাবাদী হয়ে ওঠে। তারা ভোট দেওয়ার জন্য একটা তাগিদও অনুভব করে যে আমাদের এই ভোট বোধহয় আমাদের এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশাকে লাঘব করবার জন্য একটা ভূমিকা পালন করবে। আবার যেমন ধরুন যে একটু আগেই কথা হচ্ছিল যে প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা কি আছে, সেটার সঙ্গে ভোটের সম্পর্ক। আমরা যদি রংপুর বিভাগের কথা বলি, তাহলে দেখবেন যে এই অঞ্চলের মানুষের রেমিটেন্স হচ্ছে রিক্সা চালক যারা ঢাকায় গিয়ে রিক্সা চালায়, কিংবা পোশাক কারখানায় কাজ করে, নানান রকম শ্রমিক, এদের টাকাটাকেই রেমিটেন্সের মতো গণনা করা হয় রংপুরের জন্য।
রংপুর অঞ্চলের মানুষকে বাইরে সেই অর্থে পাঠানোর ব্যবস্থা করা হয়নি। সারা দেশের সবচেয়ে কম সংখ্যক মানুষ রংপুর থেকে দেশের বাইরে থাকে। আমরা এইটাকে আলাদা করে খুব জোরালো করে কাউকে ওরকম বলতে শুনি নাই, কিন্তু এটা একটা বড় ইস্তেহারের অংশ হয়ে উঠতে পারত। তো এখন তো আর সেটা পরের আলাপ, এটার আর সামনের আলাপ আর নয়। কারণ হচ্ছে যে আর কয়েক ঘন্টা পরেই নির্বাচন, যেহেতু 12টা পেরিয়ে গেছে, 1টা পেরিয়ে গেছে, ফলে আমরা আগামীকাল ভোট এটাই বলবো। তবে ভোট ব্যাংকের কথা যদি বলি, ভোটের বাস্তবতার কথা যদি বলি, নারীদের ভোটের কথা বলি, আমাদের এখানে ভোট যারা দেবার তারা তো ভোট দেবেই, কিন্তু যদি বলেন যে ভোটের বাস্তবতা কি, সেই জায়গায় জাতীয় পার্টির যে ভোটের একটা আধিপত্য ছিল এখানে, সেই আধিপত্যটা তো কমে গেছে অনেক আগেই। ফলে এই অঞ্চলে যে একচ্ছত্রভাবে লাঙ্গল প্রতীকের যে জয় জয়কার অবস্থাটা ছিল, সেটি কিন্তু এখন আর নেই। অর্থাৎ অতীতে আমরা যেসব রাজনৈতিক দলগুলো দেখেছি নানা আসন তারা পেয়েছিলেন, তারা এখন নির্বাচনে সক্রিয় নেই কিংবা নির্বাচনে অংশগ্রহণ করছে না, তাদের যে ভোট ব্যাংক, তাদের যে সমর্থক রয়েছেন, তাদের যে সমর্থন দিয়েছেন যারা, সেই ভোট ব্যাংক আসলে কোন দিকে অগ্রসর হবে? আপনার মতামত কি বলে? বর্তমান বাস্তবতায় সেটা হচ্ছে যে আগে যারা মানে যারা মনে করে যে নিজেদের মার্কা নেই, তারা অনেকেই হয়তো ভোট দিতে যাবে না। তারা যদি ভোট দিতে যায়, আমরা যেটা মনে করি যে তারা হয়তো ভোটটা দিতে গেলে যারা বিশেষ করে একদম নির্দিষ্ট ভোটার, যে এই মার্কা ছাড়া ভোট দেয় নাই, তারা হয়তো দেখা যাবে যে তাদের এলাকা বিশেষে যারা যে সমস্ত প্রতিনিধি আছে, সেই প্রতিনিধিগুলো কে কীরকম, সেটা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপর যেমন ধরুন যে নানান বাস্তবতায় এখন এই ভোট ব্যাংক, অর্থাৎ যে ভোটগুলো নিজেদের প্রতীক নেই, তারা ঠিক করবে যে কোন সরকার এলে পরে তাদের জীবনটা একটু নিরাপদ হবে, কিংবা তারা আবার ফিরে আসতে পারবে, অথবা তাদের জন্য সুবিধা হবে, তারা সেটাকেই বেছে নেবে। এই বেছে নেওয়ার ক্ষেত্রে কখনো সেটি হয়ে উঠতে পারে এলাকার প্রতিনিধি যিনি নির্বাচন করছেন ব্যক্তি বিশেষের উপর নির্ভর করবে, আবার কখনো কখনো হতে পারে যে তারা ধানের শীষ পছন্দ করতে পারে, তারা দাড়িপাল্লা পছন্দ করতে পারে, বা অন্য কোনো মার্কা পছন্দ করতে পারে। এটা দুরকম ব্যাপারই হবে। মার্কা কেন্দ্রিকতাও যেমন থাকবে, নির্বাচনের ক্ষেত্রে যারা নির্বাচন করছেন সেই প্রার্থীদের ব্যাপারটাও কিন্তু এখানে থাকবে। দুইয়ে মিলে এখানকার এই ভোটগুলোর প্রয়োগটা হবে বলে আমরা মনে করি। তবে অনেকে ভোট দিতে যাবেন না এরকম কথাবার্তা শোনা গেলেও এটি আসলে আগামীকালই বোঝা যাবে যে আসলে মানুষজন ভোট দিতে গেছে কিনা। আমরা মনে করি যে অনেকেই ভোট দিতে যাবে। যাদেরকে মনে করা হয় যে তাদের মার্কা নেই, তারাও ভোট দিতে যাবে অনেকেই, এটাই আমরা মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। এবার একটু বরিশাল স্টুডিওতে যেতে চাই, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ। সুজয় শুভ, আপনাকে উৎসবের ভোটে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, কর্মসংস্থানের অভাবে বরিশাল থেকে দীর্ঘদিন ধরেই আসলে অভিবাসন বেশি। এই যে প্রার্থীদের প্রতিশ্রুতি কিংবা ইশতেহার নিয়ে আমরা কথা বলছিলাম, প্রার্থীদের কর্মসংস্থান কিংবা শিল্পায়ন সংক্রান্ত যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছেন, সেগুলো আসলে কতটা তরুণদেরকে ধরে রাখতে পারবে, কি বলবেন? কথাটা যখন বললেন, মানে শুধু কর্মসংস্থানের অভাবের কারণে বরিশালে যে মানুষ অভিবাসী হচ্ছে ব্যাপারটা এরকম না। এখানে একটা বিশাল অঙ্কের মানুষ কিন্তু ক্লাইমেট রিফিউজি, মানে এখানকার উপকূলীয় অঞ্চলে পরিবেশগত যে পরিবর্তনগুলো হচ্ছে তার কারণে কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষের কিন্তু মাইগ্রেট হইতে হয়। ফলে এই মানুষগুলোকে নিয়ে আসলে আমাদের এখানকার যারা প্রতিনিধিদের পরিকল্পনা থাকার দরকার ছিল। এখন নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা নানাভাবে নানা প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছেন, কিন্তু ব্যাপার হলো যে আমরা স্বাধীনতার পরে এই যে 54-55 বছর ধরে এই যে নানাভাবে যে আমাদের যে প্রত্যাশা, নাগরিকের যে প্রত্যাশা, এর বিপরীতে যে আশ্বাসের দুষ্ট চক্রের মধ্যে আটকে আছি। মানে আমরা প্রতিবারই ভোটের আগে নাগরিকেরা দেখতে পান, বা আপনি খুব স্পেসিফিকভাবে বললেন যে তরুণরা আসলে এই ব্যাপারটাকে কীভাবে করে দেখছে, আমরা আসলে দেখছি যে
প্রতিবারই নির্বাচনের আগে নানা রকম আশ্বাস কিন্তু আমাদেরকে দেওয়া হয়, কিন্তু দিন শেষে ওই আশ্বাসটা আসলে বাস্তবায়নের ব্যাপারে আমাদের রাষ্ট্র খুব মনোযোগী, ব্যাপারটা এরকম নয়। ফলে নানাভাবে ভোটারদেরকে কনভিন্স করার চেষ্টা প্রার্থীদের দিক থেকে আছে, কিন্তু আমার মনে হয় না যে আসলে এই মৌখিক মানে ওরাল স্টেটমেন্টের মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজ বা ভোটাররা খুব কনফিডেন্ট হয়ে উঠতেছেন, বা তারা মনে করছেন যে আসলে প্রার্থীরা তাদের এই যে সমস্ত প্রতিশ্রুতি তারা জনগণকে দিচ্ছেন এগুলো পুরোটা বাস্তবায়ন করবেন। মানে অতীতে তো এরকম নজির নাই। ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই মৌখিক বুলির মধ্য দিয়ে আসলে ভোটারদেরকে আত্মবিশ্বাসী করে তোলা বা এনারা যে উইন করতে পারতেছেন, জয় করে নিতে পারতেছেন ভোটারদের মন, সেটা ঘটতেছে এমনটা আমার মনে হয়নি। জি, আরেকটা বিষয় নিয়ে সুজয় শুভ আপনার কাছে জানতে চাই, বেশ কয়েকটি ইসলামিক দলগুলো আসলে সক্রিয় আছে বরিশাল বিভাগে আমরা দেখতে পেয়েছি, সেখানে আসলে ভোট ব্যাংকের কি কোনো প্রতিদ্বন্দ্বিতা কিংবা ধর্মীয় যে বিষয়টি আসছে বারবার ইসলামিক দলগুলোর, এই ধর্মীয় বিষয়টিকে সামনে রেখে কি ভোটগুলো আকর্ষণ করার কোনো সুযোগ আছে কিনা, কি বলবেন? এখন আকর্ষণ করার প্রচেষ্টা যে প্রার্থীদের দিক থেকে আছে সেটা তো দৃশ্যমান, আমরা নানা সময় দেখতেছি। আর আসলে এখানে আমাদের বরিশাল অঞ্চলে আপনি যেটা খুব স্পেসিফিকভাবে বললেন যে এখানে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর, এবং আপনারা জানেন যে এখানে বরিশাল ৫ যে আসনটা রয়েছে সেখানে চরমোনাই পীরের উনি নায়েবে আমির আর কি, বাংলাদেশ ইসলামী আন্দোলনের, ওনার সম্মানে জামাত ইসলামী জোট আর কি এখানে কোনো প্রার্থী রাখে না, কিন্তু অন্যান্য আসনে কিন্তু আমরা দেখেছি 2 জোটেরই বা 2 দলেরই প্রার্থী রয়েছে। ফলে এখানে জনগণকে বা ভোটারদেরকে ধর্মীয় বক্তব্যের মধ্য দিয়ে বা নানা সময় এটা আসলে খুব জানি না ভোটের মাঠে এটা নৈতিক হয় কিনা, কিন্তু জনগণকে পরকালে নানা রকম বিভিন্ন রকম সুবিধা প্রাপ্তির কথা বলে বা ধরেন এটাই আসলে আমার ধর্মীয় যে বিশ্বাস, সেই বিশ্বাসে একমাত্র আমি ঠিক আছি বা বাকিরা যা করতেছে এরা আসলে আমার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক আচরণের মধ্যে আছে, এই সমস্ত আলাপের মধ্য দিয়ে ভোটারদেরকে আসলে নিজের দিকে টানার একটা বড় রকম প্রচেষ্টা আমাদের এখানে কিন্তু আমি বরিশাল অঞ্চলে অন্তত আমরা লক্ষ্য করছি। এবং খুব দুঃখজনক ব্যাপার হলো যে স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও তো নাগরিকদেরকে রাষ্ট্র ওই মাত্রার শিক্ষিত করে তুলতে পারেনি যে নাগরিকেরা তার প্রার্থীদের তার যে ইস্তেহার রয়েছে, তার যে রাজনৈতিক ভিশন রয়েছে সেগুলো বিচার করার মধ্য দিয়ে আমাদের অন্তত শহরতলি, মফস্বল এবং গ্রাম অঞ্চলের খেটে খাওয়া মানুষদেরকে আসলে এই মাত্রার এই জায়গায় আমরা আনতে পারিনি বা রাষ্ট্র আনার চেষ্টা করেনি যে তারা আসলে এই ইস্তেহারের মধ্য দিয়ে বা প্রার্থীর যে রাজনৈতিক ভিশন সেগুলোর মধ্য দিয়ে একটা প্রার্থীকে জাজ করবে বা মূল্যায়ন করবে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে সাথে আরেকটি বিষয় আমরা দেখছিলাম যেটা আপনি বলছিলেন যে ধর্মীয় কথা বলে যে ভোটার আকর্ষণের বিষয়টি, অর্থাৎ আমরা দেখেছি কিছু কিছু রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করছেন, এমনটাও নানা গণমাধ্যমে এসেছে। তো সেই বিষয়টিতে আসলে তরুণরা কিভাবে প্রতিক্রিয়া জানাবে? যেমনটা আমি বলছিলাম, তাদের ভোট আসলে এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার পাচ্ছে। তারা আসলে কি আমাদের যেই প্রতিশ্রুতি, আমরা যে প্রত্যাশা, আমরা যেটা চাই যে সবার আগে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা যেতে চাই, তরুণরা কি এই সব বিষয়ে অগ্রাধিকার দিবে নাকি আসলেই সেই জান্নাতের টিকিটের পথেই যাবে, কি বলবেন? এখানে খুব অ্যালার্মিং ব্যাপার হলো যে ধরেন আওয়ামী লীগ আমলে মানুষ তো ভাত এবং ভোটের লড়াইটা করার চেষ্টাটা করেছে, তো অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা আমরা দেখলাম যে এটা খুব দুঃখজনকভাবে এই ঘটনাটা ঘটলো আর কি, যে ভাতের আলাপ খুব মাইনর হয়ে গেল, এখানে জাতের আলাপটা খুব প্রায়ের আকারে আমাদের সামনে চলে আসলো, এবং এটাকে খুব পরিকল্পিতভাবে এই ম্যানিপুলেশনের মধ্য দিয়ে আমাদের গোটা জেনারেশন গত 1.5 বছর ধরে কিন্তু একটা বিশেষ স্কুলিংয়ের মধ্য দিয়ে গিয়েছে। এটা সাইবার স্পেসে বলেন বা অফলাইনে মানুষের যে সামাজিক জীবন, এখানে খুব পরিকল্পিতভাবে এক ধরনের স্কুলিং করা হয়েছে, এক ধরনের ফ্যানাটিক সাইকোলজি ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে। আপনি দেখবেন যে এখানে কোনো প্রার্থী নারীদের সঙ্গে আসলে একই মঞ্চ শেয়ার করতে অনাগ্রহী। তাহলে এই প্রার্থী যদি জিতে আসেন, তাহলে জিতে আসার পরে উনি কি সংসদে যাবেন না? সংসদে যদি নারী কোনো সংসদ সদস্য থাকে তাহলে সেই অধিবেশনে কি উনি অংশগ্রহণ করবেন না? বা ওনার যে নির্বাচনী এলাকা, এখানে কর্মরত যে সমস্ত নারীরা রয়েছেন সেই সমস্ত নারীদের ওনারা কি গোল্ডেন হ্যান্ডশেকের মধ্য দিয়ে বাধ্যতামূলক ছুটিতে পাঠাবেন? এই ব্যাপারগুলো তো খুব প্রায়র আলাপ। মানে আমার মনে হয় যে তরুণদেরকে এই পয়েন্টে সবচেয়ে বেশি আলোচনা করার, প্রশ্ন তোলার সুযোগ ছিল। কিন্তু ব্যাপার যেটা হলো অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, এখানে ফ্যানাটিসিজমের একটা সিভিয়ার প্র্যাকটিস হয়েছে, একটা স্কুলিং হয়েছে, যার মধ্য দিয়ে এখনো পর্যন্ত আমরা যাদেরকে জেন জি বলতেছি, এই জেনারেশনে আমাদের ছেলে মেয়েদের যেহেতু একটা অনলাইন স্কুলিংটা আপনারা দেখছেন বট অ্যাটাকের মধ্য দিয়ে নানা রকম একটা সাইবার আক্রমণ, সাইবার বিভিন্ন ক্যাম্পেইন, প্রোপাগান্ডা, এগুলোর মধ্যে এক ধরনের মনস্তত্ত্ব তৈরি করা হয়েছে। ফলে এই আশঙ্কা আছে যে এগুলো খুব প্রায়র না হয়েও, মানে এগুলোকে খুব ঘটনাগুলো খুব প্রায়র, কিন্তু এগুলো আমাদের তরুণ ভোটারদের কাছে খুব প্রায়র নাও হইতে পারে। হয়তো তরুণ ভোটাররা এই অনলাইন স্কুলিংয়ের ভিকটিম হয়ে সেই ভোটগুলো
আসলে এই সমস্ত বাক্সেই ফেলতে পারেন, সেই ঝুঁকিটা আছে বলে আমি মনে করি। জি, আরেকটি বিষয় জানতে চাই যে নারীদের বিষয়ে আপনি বলছিলেন, নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? সেই বিষয়টি নিয়ে আসলে বেশ কিছু জায়গায় আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। আপনার কাছে একটু জানতে চাই আপনার মূল্যায়ন কি এই বিষয়ে, ইতিবাচক নেতিবাচক যেটি আপনি বলবেন। 2026 সালে বসে তো এই 2026 সালে বসে আমার মনে হয় যে এই আলাপটা করা আমাদের জন্য জাতি হিসেবে অপমানের। নারীদের কর্মঘণ্টা কমানোর যে আলাপটা করা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা খুবই ইম্প্র্যাকটিক্যাল আলাপ, এবং মানে এটা আসলে বাস্তবায়নযোগ্য কিনা সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে না। আমার কাছে এটা মনে হয় যে নারী হিসেবে একটা মানুষকে যে আমি অসম্মান করছি, মানে তাকে আসলে মানুষ হিসেবে ট্রিট করতে শিখিনি, আমি যে আসলে মানসিকভাবে বিকশিত হয়ে উঠতে পারিনি, আর একটা মানুষকে মানুষের মতো মর্যাদার চোখে দেখতে শিখিনি, সেটার বহিঃপ্রকাশটা খুব নগ্নভাবে হয়ে গেল আমার মনে হয় যে এই কর্মঘণ্টা কমানোর আলাপের মধ্য দিয়ে। এটা খুবই ইম্প্র্যাকটিক্যাল একটা আলাপ। বাংলাদেশের কোনো কারখানা মালিক বা কোনো একটা কর্পোরেট হাউসের কেউ 5 ঘন্টার জন্য একটা কর্মীকে সমান পরিমাণ টাকা দিয়ে পালবে, এখন রাষ্ট্রটাতে ভর্তুকি দিক বা না দিক, মানে এই হ্যাসেলের মধ্যে আমাদের কারখানা মালিকরা বা পরবর্তীতে দেখা যাবে যে নারীদের নিয়োগ আর থাকছে না, সেক্ষেত্রে নারীদেরকে কোনো প্রাইভেট কোম্পানি, প্রাইভেট সেক্টর বা যে কোনো সেক্টরই বলুন না কেন, সেখানে নারীদের নিয়োগ আমরা আর দৃশ্যমান দেখব না। একদম, মানে নারীদের মোটামুটি আমার যা মনে হয় যে কর্মক্ষেত্র থেকে ঘরে ঢুকানোর জন্য যা যা আয়োজন করা লাগে তার একদম ইনিশিয়াল স্টেপটা হলো নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনা। এটা খুবই অপমানজনক। আমার মানে একজন মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে আমি মনে করি এটা আমার জন্য অপমানজনক যে 2026 সালে দাঁড়িয়ে এই আলাপটা আমাকে এবং আপনাকে করতে হচ্ছে। জি, এবার একটু আপনাকে ধন্যবাদ সুজয় শুভ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটু যেতে চাই আমাদের সিলেট স্টুডিওতে, সেখানে আছেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী। আপনার কাছে একটু জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে। এবারে নির্বাচন ঘিরে প্রায় 10 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে, মাঠ পর্যায়ে বিজিবি মোতায়েন আছে। তো সেই ক্ষেত্রে এবারে যেহেতু পরশুদিন ভোট গ্রহণ হতে যাচ্ছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে কি আর কোনো আপনি কোনো শঙ্কা দেখছেন কিনা? তাদের তৎপরতা নিয়ে আপনার কোনো শঙ্কা আছে কিনা? যেহেতু আমরা বেশ কিছু জায়গায়, কয়েকটি জায়গায়, অনেকগুলো জায়গায় বলবো না, বেশ কিছু জায়গায় আমরা কিছু সংঘাতের খবর পেয়েছি, সেই ক্ষেত্রে আপনার মতামত কি? ধন্যবাদ। এরকম ঘটনা সিলেটেও বিভিন্ন জায়গায় কিছুটা ছোটোখাটো ঘটনা ঘটছে, এটা খুব, তবে আমি যেটা মনে করছি আর মাত্র একদিন পর যেহেতু নির্বাচন, এই সময়ে তুলনামূলকভাবে আমরা অন্তত এবার সিলেটে পুরো বিভাগেই মোটামুটি শান্তিপূর্ণ একটা অবস্থায় লক্ষ্য করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নানান ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এখন এটা মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন হয় সেটা দেখার বিষয়। একটি বিষয় আপনিও জানেন সম্ভবত, সারা দেশেই কিন্তু সব জায়গায় এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা বা আশঙ্কা ছিল যে নির্বাচনটি শেষ পর্যন্ত হয় কিনা, যদিও সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে নানান ধরনের কর্মসূচির কথা বলেছে, এটা ওটা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটি হতে যাচ্ছে। এটি একটি আশাপ্রদ বিষয় বলে আমি মনে করতে চাইছি। সাধারণ মানুষজন কিছুদিন আগে পর্যন্ত এক ধরনের অস্থিরতায় ভুগেছে নির্বাচনটি আদৌ হবে কিনা, নানান ধরনের সমীকরণ বা প্রার্থিতা সব কিছু মিলিয়ে একটা ভিন্ন পরিস্থিতি ছিল বলতে হবে। এখন দুটি প্রধান রাজনৈতিক দলের পাশাপাশি আরও রাজনৈতিক দল এবং দুটি জোটই বলতে হবে, 11 দলীয় বা বিএনপি নেতৃত্বাধীন যারা আছেন অন্যান্যরা, সব কিছু মিলিয়ে মোটামুটি ইলেকশনটি হতে যাচ্ছে এটি সাধারণ মানুষ মনে করছে, এবং সবার মনেই এক ধরনের উদ্বেগও আছে যে 12 তারিখ সারাদিন মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে কিনা। কারণ কেউ কেউ কিন্তু ইতিমধ্যে বলেছেন বা বলছেন, আশঙ্কা প্রকাশ করেছেন যে হয়তো একটা বাজে ধরনের নির্বাচন হবে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে পেশি শক্তির যে প্রয়োগ আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে দেখছি, অনেক জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ঠিক মানুষের চাহিদা অনুযায়ী ঠিক ব্যবস্থা নিচ্ছে না বা নিতে গড়িমসি করছে, এই ধরনের কথাবার্তা আছে। তো নির্বাচনের দিন যদি সেটি অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় বেশ কঠিন পরিস্থিতি হবে, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। যদি তারা একটু শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা মানে এই নির্বাচনে অংশ নিচ্ছেন, বিভিন্ন জায়গায় তীব্র প্রতিদ্বন্দ্বিতারও আশা করছেন, তাদের পক্ষ থেকেও যদি ইতিবাচক ভূমিকা না থাকে সেখানে কিন্তু একটি নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে সাধারণ মানুষ আশা করছেন শান্তিপূর্ণ হবে। অনেকেই হয়তো এমন কথাও বলেছেন তারা সকালের দিকে হয়তো একটু দেখবেন যে মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলে হয়তো ভোটে যাবেন। অনেক মানুষ কিন্তু আবার ভোটের ব্যাপারে অত সিরিয়াস
সিরিয়াসও নন, কেউ কেউ আবার খুবই সিরিয়াস। তো সব কিছু মিলিয়ে যেটি বলা হচ্ছে অন্যদিক দিয়ে যে রাজনৈতিক দলগুলো তারা বলছেন ভোট কেন্দ্রে পাহারা দেবেন, এটি যদি হয় একদিক দিয়ে ভালোই হবে, কারণ ভোট গ্রহণের কাজে যারা নিয়োজিত থাকবেন তাদের অনেকের সম্পর্কেই সাম্প্রতিক অতীতের বিভিন্ন নির্বাচনগুলো নিয়ে তো আমাদের অভিজ্ঞতা খুব একটা ইতিবাচক নয়, সেই প্রচারণাও কিন্তু বাজারে আছে। এই কারণেই এক ধরনের আশঙ্কা যেমন আছে, আবার অনেকে মনে করছেন ভালোই হয়তো নির্বাচনটি হয়ে যাবে, সেই ব্যাপারেই আমরা আশাবাদী থাকতে চাইছি। উৎসবের ভোটে এই মুহূর্তে আমাদের সঙ্গে বরিশাল স্টুডিও থেকে যুক্ত আছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ। সুজয় শুভ, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, এবারে একটু জানতে চাই লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গে। এবারের নির্বাচনের আগ মুহূর্তে আমরা সবসময় দেখেছি এই লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সবার জন্য সমান অধিকার, এটি বেশ কয়েকবার আলোচনার মধ্যে এসেছে। এবার কি মনে হয় এবারে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কতটা নিশ্চিত হতে যাচ্ছে, আপনার মতামত কি? আচ্ছা, ব্যাপারটা আমার কাছে মনে হয় খুব ইন্টারেস্টিং আর কি। মানে লেভেল প্লেইং ফিল্ডের কথা যখন প্রার্থীরা বলেন, তো ব্যাপার হলো যে জনগণ তো আসলে তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে না। জনগণের সামনে পূর্ব নির্বাচিত একদল মানুষ থাকে, তার জোটের মধ্য দিয়ে, তার দলের মধ্য দিয়ে বা আর্থিক এবং সামাজিক বিবেচনায় যে মানুষটা আজকের দিনে নির্বাচনী ব্যয় বহন করতে পারে, এই সক্ষমতা যার আছে, এরকম কিছু মানুষ তার সামনে থাকে। এর মাঝখান থেকে একটা মানুষকে তার চুজ করতে হয়, তার পছন্দের মানুষকে সে ভোটটা দেয়। এখন এখানে যেটা হলো যে লেভেল প্লেইং ফিল্ডের কথা যারা বলছেন, এই মানুষগুলো তো আমরা আসলে দেখতেছি যে পাল্টাপাল্টি অভিযোগ। কখনো এই জোট বলতেছে তাদের কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে, আর এক জোট বলতেছে তাদের কর্মীদেরকে আসলে মারধর করা হচ্ছে। আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে হয় লেভেল প্লেইং ফিল্ডের চেয়ে মানে প্রার্থীরা যে তাদের যে প্রচারণা করেছেন তার মধ্যে দিয়ে তাদের অভিযোগ, পাল্টা অভিযোগ সব কিছুর বাইরে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো যে নাগরিকরা ভোট কেন্দ্রে যাবেন, সেই নাগরিকদের আসলে ভোট কেন্দ্র পর্যন্ত যাওয়ার মতো তার জীবনের নিরাপত্তা, তার ভোট পরবর্তী সময়ে তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করার এই যে জায়গাটা নিয়ে আমার মনে হয়েছে যে প্রার্থীদের মনোযোগ কম। তো লেভেল প্লেইং ফিল্ডের আলাপটা আমরা করতেই চাই, কিন্তু তার সঙ্গে এটাও বলতে চাই যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য সবার আগে এখানকার যে টোটাল যে নির্বাচনী এলাকায় যে মানুষ রয়েছেন, ভোটাররা রয়েছেন, প্রত্যেকের ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি এবং অর্থনৈতিক অবস্থান সমস্ত কিছু নির্বিশেষে তার যে নিরাপত্তা, এটা যদি নিশ্চিত না করে তাহলে একক প্রার্থীর জন্য আলাদা করে আসলে একজন প্রার্থী বা দুইজন প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার সুযোগটা থাকে না। ফলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য সবার আগে যেটা দরকার যে প্রত্যেকটা মানুষের সমস্ত রকম তার যে বিভাজন রয়েছে এগুলোর মানে ব্যতি রেখে তার জন্য আগে নিরাপত্তা নিশ্চিত করা, একটা মর্যাদার জীবন নিশ্চিত করা। আমার মনে হয় যে প্রার্থীরা এই দিকটাতে খুব ভালো মনোযোগী, বরিশালে অন্তত এমনটা আমার মনে হয়নি। তারপরও আমরা বলতে চাই যে অন্যান্য বারের নির্বাচনের চেয়ে এবার আমার মনে হয়েছে যে নির্বাচনী হট্টগোলটা তুলনামূলক অর্থে বরিশালে কম, তবুও আমরা দেখেছি অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে আমরা একটু মানে বরাবরই একটু আশাবাদী অন্যবারের তুলনায় যে এবার অন্তত নির্বাচনী হট্টগোলটা একদম এক্সট্রিম মাত্রা পর্যন্ত যাবে না। জি, সুজয় শুভ, আপনাকে ধন্যবাদ। এবার একটু রংপুর স্টুডিওতে যেতে চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলামিস্ট অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ আমাদের সঙ্গে যুক্ত আছেন। ডক্টর তুহিন ওয়াদুদ, যেমনটা আমি সুজয় শুভর সাথে আলোচনা করছিলাম লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, আপনার কাছে জানতে চাই এই যে তিনি বলছিলেন, সুজয় শুভ বলছিলেন যে প্রার্থীদের মধ্যে আসলে নারীদের যে শান্তিপূর্ণভাবে কিংবা নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাওয়ার যে নিশ্চয়তা, সেটি আসলে প্রার্থীদের প্রতিশ্রুতিতে তেমন বা প্রার্থীদের মনোভাবে তেমনটা দেখা যাচ্ছে না। আপনার কাছে জানতে চাই এই যে আজকেও বেশ কয়েক জায়গায় মারামারি কিংবা সংঘাতের কিছু খবর আমাদের সামনে উঠে এসেছে, ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসলে তাহলে নিশ্চয়তা কোথায়? আপনি কোনো সংখ্যা কি আপনার বিভাগে দেখছেন কিনা? আমি আপনার প্রশ্নটা সম্পূর্ণ পরিষ্কার শুনতে পাইনি, তারপরও বলছি যেটুকু শুনেছি। মানে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন আর বলছেন যে মানে নিশ্চিন্তে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন কিনা ভোট দিতে। আসলে দেখুন, মানে আমাদের সারা দেশে যতগুলো কেন্দ্রে ভোট হয় সে তো সংখ্যায় অনেক, এবং আমরা মনে করি যে মানুষজন ভোট দিতে আসবে এই কারণে যে বলছি তো, এর আগেও বলেছি যে অনেক দিন মানুষ একটা ভোট যে দেবে এবং ভোটাধিকারের যে একটা মূল্যায়ন সাপেক্ষে সরকার গঠিত হবে, এই বাস্তবতাটা অনেক দিন ছিল না। ফলে মানুষজন নিজের ভোটের ভেতর দিয়ে একটা সরকার গঠন করতে চায়, এবং এই যে সারা দেশ থেকে মানুষজন গ্রামমুখী হয়েছে কিংবা যারা একটু দূরেও থাকে, এবার তো অনেকে পোস্টাল ভোট দিয়েছে, ফলে সেটা আর একটা মাত্রা যুক্ত হয়েছে।
আমরা মনে করি যে ভোট মানুষজন দিতে যাবে, ভোট দিতে যাবে এবং নিঃসংকোচেই ভোট দিতে যাবে। হ্যাঁ, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সব কিছু দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে যদি দেখা যায় যে কোনো কেন্দ্রে কোনো অরাজকতা তৈরি হয়েছে, তাহলে কিন্তু এটা খুব দ্রুত সংক্রমিত হবে। এবং আমাদের যে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, এটা তো ঠিক যে 5 আগস্টের পরে আমাদের পুলিশ ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়েছিল। সেই ভেঙে পড়া পুলিশ ব্যবস্থাপনা এখনও যে পুরোপুরি এই কাঠামো ঠিকঠাক হয়েছে, এটা কিন্তু আমরা মনে করি না। কারণ আমাদের পুলিশের যে আইনি কাঠামো, সেই আইনি কাঠামোতেও যে পুলিশ স্বাধীন হয়ে দাঁড়াবে, ক্ষমতা প্রয়োগ করবে, সে বাস্তবতা নেই। ফলে একটা চিন্তা, একটা সংকোচ, একটা দ্বিধা মানুষের মধ্যে আছে, থাকতেই পারে। কিন্তু ভোটে যদি কোথাও কোনো অসুবিধা না হয়, তাহলে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত সবাই ভোটে, যারা ভোট দেবার তারা সবাই যাবে। কিন্তু যদি এরকম হয় যে একটা কেন্দ্রে শোনা যায় যে একটা খারাপ ঘটনা ঘটেছে, এটা তো আর চাপা থাকবে না, কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে যাবে। তখন ওই কেন্দ্রের যে ভোটাররা আছেন, তারা আসলে আর কেন্দ্রমুখী হবেন কি না, এটি একটু ভাববার বিষয়। আবার ধরুন যে যদি এরকম হয় যে একাধিক কেন্দ্রে খারাপ ঘটনা ঘটতে থাকে, তখন কিন্তু মানুষের মধ্যে এই ভীতিটা সংক্রমিত হবে খুব দ্রুত। ফলে আমরা মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের যত স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, অন্য যে কোনো সময়ের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের এখন যে পরিমাণ মানুষ সক্রিয়, যত মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হয়েছে, ফলে এখন কিন্তু আরও বেশি সাবধানতা, আরও বেশি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে যে একটা সুষ্ঠু ভোটের ভিতর দিয়ে যেন একটা নতুন সরকার গঠিত হতে পারে। এবং আমি আরেকটা জিনিস মনে করি যে যারা নির্বাচনে অংশ নিয়েছে, তারাও অনেকে চাইছে যে কোনো রকম গণ্ডগোল না হয়। আমরা যে ধরুন ভোট হবে কি না, এটা অনেকেই অনেক রকম কথা বলেছে এবং একটা কিছু হলেই বলেছে যে ভোট না হওয়ার জন্য একটা চেষ্টা হয়তো এটা হচ্ছে, এবং শেষ পর্যন্ত মানুষ বলেছে যে ভোটটা বোধহয় হবে না। দেখুন, সেই ভোট কিন্তু হওয়ার একদম দ্বারে পৌঁছে গেছে। ফলে মানুষের মনের মধ্যে যে সংশয়, যে দ্বিধা, যে প্রশ্ন, যে অনিশ্চয়তা, সব কিছুকে অতিক্রম করে অন্তর্বর্তী সরকার কিন্তু তার নির্বাচনী এই জার্নিটা একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে এবং মানুষ এখন সবাই অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। আর মানুষের মধ্যে এই অবস্থা নেই যে ভোট দেবে না। এবং আমরা মনে করি রাজনৈতিক দলগুলো একটু অন্যান্য বছরের চেয়ে সতর্ক আছে নিশ্চয়ই, যে কোনো রকম অনিয়ম, কোনো রকম সহিংসতার ভেতর দিয়ে যাতে করে ভোট বানচাল না হয়। আর কিছু ঘটনা ঘটছে, ছোটোখাটো কিছু ঘটনা অস্বাভাবিক নয়, নানান জায়গায় নানান বাস্তবতা থাকে, কিন্তু সামষ্টিক যে সামষ্টিক চিত্র কিন্তু আমরা ভোটের অনুকূল পরিবেশে দেখছি। এবং ভোটার যারা ভোট দেবার, তারা বিভিন্ন জায়গা থেকে ভোট কেন্দ্রের কাছাকাছি পৌঁছে গেছে, তারা হয়তো কারোর বাড়িতে পৌঁছে গেছে। ভোট কিন্তু দেওয়ার জন্যই মানুষ এখন অপেক্ষা করছে। অর্থাৎ এই 2026 সালের 12 ফেব্রুয়ারি যে একটা ভোট হবে, সেই ভোটের জন্য মানুষজন স্বতঃস্ফূর্ত, যারা ভোট দেবার, অংশগ্রহণ করবার জন্য তারা প্রস্তুতি নিয়েই বসে আছে। আমরা আশা করি যে কোনো রকম বড় কোনো দুর্ঘটনা ঘটবে না, যে দুর্ঘটনা সংক্রমিত হয়ে এই দিনের ভোটের পরিবেশটা নষ্ট হয়ে যায়, এটা নিশ্চয়ই হবে না। জি, ডক্টর তুহিন ওয়াজেদ, আমরাও সেই প্রত্যাশায় আছি, যেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাধারণ মানুষ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পারে। সিলেটের স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী। আপনার কাছে একটু আসতে চাই সোশ্যাল মিডিয়ার বিষয়টি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশ কিছু সময় দেখেছি নির্বাচন পূর্ববর্তী সময়গুলো, যে 2 মাস তফসিল ঘোষণার পরেও আমরা দেখেছি বিভিন্ন মাধ্যম থেকে আসলে অপতথ্য ছড়াচ্ছে। সেই অপতথ্যের আসলে শিকার হয়েছেন সাধারণ মানুষ, রাজনৈতিক দলগুলো, প্রার্থীরা, আরও নানা বিষয় নিয়েও তারা শিকার হয়েছেন। আপনার কাছে কি মনে হয়, এই যে এখন তো নির্বাচনী প্রচারণা শেষ হয়ে গেছে, এই একদিন বাকি আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের, এই সময়ে এসে কি সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক প্রভাব কিংবা ফেলতে পারে কিনা ভোট ব্যাংকে কিংবা ভোটারদের মাঝে কোনো শঙ্কা কিংবা কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা? ধন্যবাদ। এটি খুবই আশঙ্কার একটি জায়গা, কারণ এই অভিজ্ঞতাগুলো আমাদের একেবারেই নতুন। সাধারণ মানুষ কেন, অনেক শিক্ষিত মানুষ, অগ্রসর মানুষও কিন্তু এই
ইয়ে থেকে বের হওয়া খুবই কঠিন। এটি নিয়ে নানান ধরনের অপপ্রচার আজকেও সিলেটে কিছু প্রচারণা হয়েছে। গতকাল দুইজন প্রধান প্রার্থী একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন, প্রেস কনফারেন্স করেছেন, প্রশাসন অর্থাৎ রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এগুলো নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রচারণা আছে, কোনটি সঠিক কোনটি সঠিক নয়, সত্য কিংবা অসত্য, এই বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি কিন্তু সৃষ্টি হয়েছে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে নিজেদের হীন স্বার্থে এগুলো করছেন, কিন্তু চূড়ান্তভাবে তো মানুষজন বিভ্রান্ত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যেটি, কোনো জায়গায় কোনো পক্ষ থেকেই এগুলো সম্পর্কে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছু আসছে না, যে কারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষ বলি, শহরের মানুষ সবাই কম বেশি কিন্তু এইগুলোতে প্রতারিত হচ্ছেন এবং মিথ্যা তথ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কখনো কখনো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের অনেকেই হয়তো জড়িত, জেনে শুনেও কেউ কেউ করছেন, কিন্তু পুরো নির্বাচন প্রক্রিয়াটাকেই এক ধরনের প্রশ্নের মুখে দাঁড় করানোর একটা হীন স্বার্থ কিন্তু কাজ করছে। এটি খুবই আপত্তিকর, দুর্ভাগ্যজনক হলেও সাধারণ মানুষের অনেকেরই ধারণা সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বক্তব্য না থাকায় এই বিষয়গুলো ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এটি খুব আপত্তিকর একটি বিষয়। যদিও আমরা যেটি বলছি, গড়ে কিন্তু এবার যেটি মনে হচ্ছে নির্বাচনের মাত্র একদিন আগেও এখনও সেই ধরনের তেমন নেতিবাচক ঘটনা বলতে গেলে খুবই কম। এই জায়গায় এই সামাজিক গণমাধ্যমের যে বিষয়টি, এটি কিন্তু মানুষকে বিভ্রান্তিতে ফেলছে। অনেক সচেতন মানুষও কিন্তু এই বিভ্রান্তিতে পড়ে যাচ্ছেন। জি, অধ্যাপক ইকবাল, সাংবাদিক ইকবাল সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। এবার একটু যেতে চাই বরিশাল স্টুডিওতে, সেখানে আছেন সুজয় শুভ। সুজয় শুভ, একই প্রসঙ্গ কিংবা একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে প্রভাব নারীদের ক্ষেত্রে কিংবা এই যে ধর্মীয় নানা ক্ষেত্রে বিভিন্ন এআই ব্যবহার করেও আমরা দেখেছি অপতথ্য ছড়ানো হচ্ছে, সেটি ঘিরে আসলে বিভ্রান্তি আরও ছড়ানোর কোনো শঙ্কা দেখছেন কিনা? যেহেতু আর একদিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, সেই ক্ষেত্রে বিভ্রান্তি ছড়ানোর কিন্তু একটি জায়গা থেকে যাচ্ছে। আচ্ছা, খুব বড় আশঙ্কার ব্যাপার হলো যে নির্বাচনী প্রচারণা যেহেতু এই মুহূর্তে বন্ধ, মানে ফিজিক্যাল কাজগুলোতে এই মুহূর্তে প্রচারণার কাজ প্রার্থী এবং তার সমর্থকরা এই সময়টাতে করতে পারছেন না। ফলে এই আগামী একদিন আমার কাছে মনে হয় যে কালকের দিনটা এটা খুবই অ্যালার্মিং আমাদের জন্য। মানে আগামী ধরেন প্রায় যে গতকাল যে সকালটা শুরু হবে আর সন্ধ্যা পর্যন্ত, এই সময়টাতে অনেক বেশি অপতথ্য, অনেক বেশি ডিপ ফেক ভিডিও, এআই ছবি আমাদের সামনে আসলে আসবে, এমনটা আমি মনে করি। মানে একদমই নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগ থেকে আমরা দেখছি নানাভাবে নারীদের চরিত্র হনন, বিভিন্ন প্রার্থীদেরকে নানাভাবে তাদের যে ক্যারেক্টার ডিফেমেশনের কাজটা, এটা খুব পরিকল্পিতভাবে এবং এত সুচারুভাবে করা হয়েছে। ধরেন আমাদের মতো ছেলেমেয়েরাও যারা তুলনামূলক অর্থে টেকনোলজিতে খানিকটা আগানো মনে করি নিজেদেরকে, তারাও আসলে কনফিউজড হয়ে পড়ি। ফলে জনগোষ্ঠীর অপর অংশ খুব ম্যাসিভলি এই ঘটনার ভিকটিম হচ্ছে। এবং আমি আশঙ্কা করতেছি যে এই ভোট শুরু হওয়ার আগ পর্যন্ত এখন থেকে যে সময়টা বাকি আছে, এই সময়টাতে এই সাইবার স্পেসে, সোশ্যাল মিডিয়াতে ফেক ভিডিও, ফেক ফটো কার্ড, ফেক নিউজ, এগুলোর ছড়াছড়ি আরও বেশি বাড়তে পারে। এবং এগুলোর মধ্য দিয়ে মানে তার যে ধর্মীয় যে রাজনীতি, তার যে নারী বিদ্বেষী রাজনীতি বা অপর অংশের যে সমস্ত যে হীন স্বার্থ চরিতার্থ করার চেষ্টা এতদিন ধরে করতেছিলেন তারা, সেই কাজটা আমার মনে হয় যে নতুন মাত্রা লাভ করতে পারে। সুজয় শুভ, অনেক আগে থেকে আমরা দেখে আসছি যে এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতথ্য ছড়াচ্ছে, সেটি কিন্তু আমি বলছিলাম তফসিল ঘোষণারও পর থেকে আমরা দেখতে পাচ্ছি নানা মাধ্যমে কিংবা নানা বিষয়কে ঘিরে। সেক্ষেত্রে এটি আসলে নিয়ন্ত্রণ করা এখনো যাচ্ছে না কেন? কোনো কি উপায় আছে? সমাধানের পথ কি? আপনি কি মনে করছেন? আচ্ছা, আমার কাছে মনে হয় যে প্রথমত রাষ্ট্র এটা নিয়ন্ত্রণ করতে চায়নি। আমরা অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ দেখেছি, এখানে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমার মনে হয়েছে কোথাও না কোথাও স্টেট কখনো কখনো এই যে ভ্যান্ডালিজমগুলো হচ্ছে, যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, এগুলো স্টেট হয় নিয়ন্ত্রণ করতে চাচ্ছে না বা নিয়ন্ত্রণ করতে সে ব্যর্থ। আমার কাছে প্রথমটাই মনে হয় যে সে আসলে চায়নি।
এই সাইবার স্পেসে যে পরিমাণ চরিত্র হনন করা হয়েছে, নারীদের যেভাবে করে, আপনারা দেখবেন যে আমি একটু লম্বা সময় নিয়েই বলতে চাই, অভ্যুত্থানে আমাদের মেয়েরা যেভাবে করে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল, আমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই মেয়েদেরকে কিন্তু অভ্যুত্থানের 3 মাস পরে আমরা রাস্তায় খুঁজে পাইনি। এরা কিন্তু নানাভাবে সাইবার বুলিংয়ের ফলে, আক্রমণের ফলে তারা কিন্তু ঘরে চলে গিয়েছে। এই সময়টাতে আমাদের নারীদেরকে রক্ষা করার জন্য আমার মনে হয় যে রাষ্ট্রের দিক থেকে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। তো শুধু নারী না, সমস্ত জায়গাতে সাইবার স্পেসে এই যে অপতথ্যগুলো, মিথ্যা তথ্য এবং ডিপ ফেক ভিডিওগুলো যখন ছড়ানো হচ্ছিল, আমার মনে হয় যে রাষ্ট্র এগুলো নিয়ন্ত্রণ করার ব্যাপারে খুব বেশি মনোযোগী ছিল না। যদি থাকতো তাহলে একটা মাত্র অন্তত এগুলো রাষ্ট্রে এনে ধরার সুযোগ রাষ্ট্রের ছিল। আমার মনে হয় যে প্রেস সচিব সকাল বিকাল পুরো ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করে গিয়েছেন। তার চেয়ে বরং যদি রাষ্ট্র একটু আন্তরিক হতেন নাগরিকের মর্যাদা রক্ষার প্রশ্নে, নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে। অনেককে তো ফেসবুকে ধর্ম বানানোর অভিযোগে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলার মতো ঘটনা আমরা দেখেছি। ফলে আমার মনে হয় যে রাষ্ট্র আসলে এটা নিয়ন্ত্রণ করতে চায়নি। এই নিয়ন্ত্রণ করতে না চাওয়ার ফলে উদ্ভূত এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। রাষ্ট্রের ব্যর্থতা আপনি দেখছেন? সুনির্দিষ্ট করে আমি রাষ্ট্রের ব্যর্থতাই মনে করি। জি, একই প্রসঙ্গে একটু রংপুর স্টুডিও থেকে আমাদের সঙ্গে যিনি যুক্ত আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কলামিস্ট ডক্টর তুহিন ওয়াদুদ, আপনার কাছে রাখতে চাই। আপনি একজন শিক্ষক মানুষ, একটু জানতে চাই এই যে যেমনটা সুজয় শুভ বলছিলেন যে এই অপতথ্য কিংবা এআই ব্যবহার করে নারীদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে, নারীদেরকে বিভিন্ন মাধ্যম থেকে আসলে বিভিন্ন মাধ্যমে আসলে বুলি করা হয়েছে, সেটা আমরা বলে আসছি। সেই ক্ষেত্রে নারীরা কিংবা আপনি যেহেতু শিক্ষক, তরুণ সমাজ কতটা সচেতন এই বিষয়ে? দেখুন, মানে নারীদের ক্ষেত্রে আলাদা করে যেই প্রসঙ্গের অবতারণা করলেন আপনি, সেটি হচ্ছে যে আমাদের সমাজ মনস্তত্ত্বটা আসলে কি। যদি আপনি আমাদের সমাজ মনস্তত্ত্বটা দেখেন, এই সমাজ মনস্তত্ত্বটা গড়ে উঠেছে সর্বশ্রেণীর মানুষের একটা চিন্তার রসায়ন তৈরি হয়েছে। কিন্তু সর্বশ্রেণীর কথাটা বলছি আমি এই কারণে যে দেখুন, আমাদের সমাজে নানান স্তরের মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আছে যারা ধরুন শিক্ষা দীক্ষা গ্রহণ করেছে, সার্টিফিকেট গ্রহণ করেছে, কিন্তু তার মেধার প্রকৃত বিকাশটা হয় নাই। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের চিন্তায় চেতনায় আরেকটা আলাদা কাঠামো তৈরি হয়েছে, যেখানে শাস্ত্রের প্রভাব কম। আরেকটা শ্রেণী তৈরি হয়েছে যাদের চিন্তার মধ্যে প্রধানত শাস্ত্রেরই প্রভাব রয়েছে। এর মধ্যে কেউ যেমন ধরুন একটা নিরপেক্ষ জায়গায় পৌঁছে গেছে, আবার কেউ কেউ আছেন যারা ধরুন যে একপেশে হয়ে উঠেছেন। এই যে নানামাত্রিক জায়গাটা, এবং এই জায়গায় আরেকটা স্তরের কথা বলতে চাই, যারা এখনও শিক্ষায়, সংস্কৃতিতে, বিজ্ঞান মনস্কতায়, আধুনিকতায়, এমনকি ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকেও এখনও উত্তীর্ণ হতে পারেন নাই। ফলে আমাদের এখানে নারীদের সামষ্টিকভাবে এগিয়ে নিতে হলে, সামষ্টিকভাবে নারীদের চিন্তা চেতনা কিংবা নারীদের সম্পর্কে চিন্তা চেতনা যদি আমাদের ভাবতে হয়, তাহলে বর্তমান বাংলাদেশ যে অবস্থায় আছে, সেই অবস্থা থেকে বাংলাদেশের আরও একটু অপেক্ষা করতে হবে। যে আমি যদি বলি যে ধর্মীয় জায়গা থেকে নারীদের মূল্যায়ন করা, আমাদের কি ধর্মীয় জায়গা থেকেও সবাইকে আমরা কি চিন্তা করতে হয় এটা কি আমরা জানি? এটা কিন্তু আমরা এখনও সবাই জেনে উঠি নাই। আমরা এখনও অনেকেই মানে ধর্মটাকে বুঝে যে বরণ করা, সেটা কিন্তু আমাদের এখনও হয়ে ওঠে নাই। ফলে যেটা হয়েছে যে এক শ্রেণীর যারা হয়তো দেখা গেল যে তারা একভাবে নারীদের অবস্থানটা চায়, নারীদেরকে মূল্যায়ন করে, নারীদের অবস্থানটা একটা জায়গায় দেখতে চায়। আর এক শ্রেণীর মানুষ আছে যারা কোনো বিদ্বেষপ্রসূত হয়ে নয়, তার চিন্তার সংকীর্ণতাটা সে নিজে তৈরি করে নাই। দীর্ঘদিনে তার চিন্তার সংকীর্ণতা তৈরি হয়েছিল, কিন্তু সেখান থেকে বিকশিত হওয়ার রাষ্ট্রীয় কোনো শিক্ষা দীক্ষার আনুকূল্য ছিল না। ফলে এই বিতর্ক কিংবা এই বিরোধ কিংবা এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য একটা সময় প্রয়োজন। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। ডক্টর তুহিন ওয়াদুদ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ এবং সাংবাদিক ইকবাল সিদ্দিকী, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।